নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত। এ হচ্ছে ভিন্ন স্বাদের গল্প শোনার আসল মজা। প্রিয় বন্ধুরা, আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পুরনো জিনিস। মদনবাবুর একটা নেশা পুরনো জিনিস কেনা। মদনবাবুর পৈতৃক বাড়িটা বিশাল। তার টাকারও অভাব নেই, বিয়ে টিয়ে তিনি করেননি বলে এই একটা বাতিক নিয়ে থাকেন। বয়স খুব বেশিও নয়, 30-35-এর মধ্যেই। তিনি ছাড়া বাড়িতে একটি পুরনো রাঁধুনি আর বুড়ো চাকর আছে। মদনবাবু দিব্যি আছেন, ঝুট ঝামেলা নেই। তিনি ঘরে কত যে পুরনো জিনিস কিনে ঢাই করে রেখেছেন তার হিসেব নেই। তবে জিনিসগুলো ঝাড়পোছ করে সযত্নে রক্ষা করেন তিনি। ইঁদুর, আরশোলা, উইপোকার বাসা তিনি বাঁধতে দেন না। দেয়াল ঘড়ি, আলমারি, খাট পালং, ডেস্ক, টেবিল চেয়ার, নস্যির ডিব্বে, কলম, ঝাড় লণ্ঠন, বাসনপত্র সবই তার সংগ্রহে আছে। খবরের কাগজে তিনি সবচেয়ে মন দিয়ে পড়েন পুরনো জিনিসের বিজ্ঞাপন। রোজ অবশ্য ওরকম বিজ্ঞাপন থাকে না, কিন্তু রোববারের কাগজে একটি বা দুটি থাকেই। আজ রবিবার সকালে মদনবাবু খবরের কাগজ পড়তে পড়তে এক জায়গায় এসে উত্তেজিত হয়ে পড়লেন। ম্যাকফার্লেন সাহেবের 150 বছরের পুরনো বাড়ির সব জিনিস বিক্রি করা হবে। ব্রড স্ট্রিটের ম্যাকফার্লেন সাহেবের যে বাড়িটা আজও টিকে আছে তার অবস্থা খুবই শোচনীয়। কর্পোরেশন থেকে বহুবার বাড়ি ভাঙার নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু বুড়ো ম্যাকফার্লেনের আর সরবার জায়গা ছিল না বলে বাড়িটা ভাঙা হয়নি। ওই বাড়িতে ম্যাকফার্লেনদের 3 পুরুষের বাস। জন ম্যাকফার্লেনের সঙ্গে মদনবাবুর একটু চেনা ছিল, কারণ জন ম্যাকফার্লেনও পুরনো জিনিস কেনার বাতিক ছিল। কিছুদিন আগে মদনবাবু তার জিনিসপত্র কিনে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু পারেননি। এক অবাঙালি ব্যবসায়ীর কাছে আগে থেকেই বাড়ি এবং জিনিসপত্রর বাধা দেওয়া ছিল। সেই ব্যবসায়ী মদনবাবুকে সাফ বলে দিয়েছেন, উটকো ক্রেতাকে জিনিস বিক্রি করা যাবে না, নিলামে চড়ানো হবে। মদনবাবু তার বুড়ো চাকরকে ডেকে বললেন, ওরে ভজা, আমি চললুম। দোতলার হলঘরটার উত্তর দিকে পিওনাটাকে সরিয়ে কোণে ঠেলে দিস, আজ কিছু নতুন জিনিস আসবে। ভজা মাথা নেড়ে বলে, নতুন নয়, পুরনো। ওই হলো। মদনবাবু ট্যাক্সি হাঁকিয়ে যখন ম্যাকফার্লেনের বাড়িতে পৌঁছলেন তখন সেখানে বেশ কিছু লোক জড়ো হয়ে আছে। মদনবাবুকে বেশিরভাগ লোকেই চেনেন। এরা সকলেই পুরনো জিনিসের সমাজদার এবং খদ্দের। সকলেরই বিলক্ষণ টাকা আছে। মদনবাবু বুঝলেন আজ তার কপালে কষ্ট আছে। আদৌ কোনো জিনিসে হাত দেওয়া যাবে কি না সন্দেহ আছে। নিলামের আগে খদ্দেররা এ ঘর ও ঘর ঘুরিয়ে ম্যাকফার্লেনের বিপুল সংগ্রহ রাশি দেখছেন। আসবাবপত্র থেকে শুরু করে ছোটোখাটো জিনিসের এক খনি বিশেষ। কোনটা ছেড়ে কোনটা ধরেন তা ভাবতে গিয়ে মদনবাবু হিমশিম খেয়ে বসলেন। বেলা 12টায় নিলাম শুরু হলো। একটা করে জিনিস নিলামে ওঠে আর সঙ্গে সঙ্গে হাঁক ডাক পড়ে যায়। মদনবাবুর চোখের সামনে একটা মেহগনির পালঙ্ক 10,000 টাকায় বিকিয়ে গেল। একটা কাঠ গ্লাসের পানপত্রের সেট বিকিয়ে গেল 12,000 টাকায়। এছাড়া মুক্তমালার দাম উঠল 40,000 টাকা। মদনবাবু বেলা 4টে অবধি একটা জিনিসও ধরতে পারলেন না। মনটা ভারী খারাপ হয়ে গেল। আজ যেন দর একটু বেশি উঠে যাচ্ছে।
একেবারে শেষ দিকে একটা পুরনো কাঠের আলমারি নিলামে উঠল, বেশ বড়সড় এবং সাদামাটা। আলমারিটা অন্তত একটা স্মৃতিচিহ্ন হিসাবে কবজা করার জন্য মদনবাবু প্রথম থেকেই দর হাঁকালেন 5,000 টাকা। অমনি পাশ থেকে কে যেন ডেকে দিল 20,000। মদনবাবু অবাক হয়ে গেলেন। একটা কাঠের আলমারির দর এত ওঠার তো কথাই না। কেউ কি ফাঁকা আওয়াজ ছেড়ে দর হাঁকাচ্ছে? নিলামে এরকম তো প্রায়ই হয়। মদনবাবুর মর্যাদাতেও লাগছিল। খালি হাতে ফিরে যাওয়াটা একেবারেই শোভা পায় না। একটা কিছু না নিয়ে যেতে পারলে নিজের কাছেই যেন নিজে মুখ দেখাতে পারবেন না। মদনবাবু তাই মরিয়া হয়ে উঠলেন। 21,000 টাকা! আশ্চর্য, এই যে দর আর উঠল না। 21,000 টাকায় আলমারিটা কিনে মদনবাবু বাড়ি ফিরলেন। যদিও মনে মনে ভাবলেন দরটা বড্ড বেশি হয়ে গেল। পরদিন সকালে আলমারিটা কুলিরা ধরাধরি করে পৌঁছে দিয়ে গেল। দোতলার হল ঘরের উত্তর দিকের জানালার পাশেই সেটা রাখা হলো। 10টা কুলি গলদঘর্ম করে এটাকে ঢুকালেন। নিলামওয়ালার চাবি দিয়ে আলমারিটা খুলে দেখলেন মদনবাবু। নিচে আর উপরে কয়েকটা ড্রয়ার, মাঝখানে ওয়ার্ড্রোব। মদনবাবু অনেকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন জিনিসটা। বার্মা সেগুন কাঠের ভারী ভালো জিনিস। কিন্তু 21,000 টাকা দরটা বড্ডই বেশি হয়ে গেছে। তার কি করা যাবে? এই যে নেশা তার, এ নেশা যার আছে তাকে যে মাঝে মাঝে ঠকতেই হয়। 21,000 টাকার কথা ভাবতে ভাবতেই মদনবাবু ঘুমিয়ে পড়েছিলেন। গভীর রাতে ম্যাকফার্লেন সাহেবকে স্বপ্নে দেখলেন। বুড়ো তাকে বলছে, তুমি মোটেই ঠকনি, বরং জিতেছ। মদনবাবু ম্লান হেসে বললেন, না সাহেব, নিছক কাঠের আলমারির জন্য দর হাঁকাটা আমার মোটেই ঠিক হয়নি। ম্যাকফার্লেন শুধু ঘন ঘন মাথা নাড়লেন। না না, আমার কিন্তু তা মনে হয় না। মদনবাবু মাঝরাতে ঘুম থেকে উঠে একবার জল খান রোজই। আজ ঘুম ভাঙল। পাশের টেবিল থেকে জলের গ্লাসটা নিতে গিয়ে হঠাৎ তিনি শুনতে পেলেন পাশের হল ঘর থেকে কে যেন একটু খুটুর খুটুর শব্দ করছে। ওই ঘরে তার সব স্বাদের পুরনো জিনিস। মদনবাবু তাড়াতাড়ি উঠে টর্চ নিয়ে পাশের ঘরে হানা দিলেন। টর্চটা জ্বালাতে যাবেন এমন সময় কে যেন বলে উঠল, দয়া করে বাতি জ্বালবেন না, আমার অসুবিধে হচ্ছে। মদনবাবু ভারী রেগে গেলেন। টর্চের সুইচ টিপে বললেন, আচ্ছা নির্লজ্জ লোক তো আপনি, চুরি করতে ঢুকে আবার চোখ রাঙানো হচ্ছে। কে হে আপনি? চোরটা যে কে বা কেমন লোক তা বোঝা গেল না, কারণ টর্চটা জ্বলল না। মদনবাবু টর্চটা বিস্তর ঝাঁকালেন, নাড়ালেন, উল্টে পাল্টে সুইচ টিপলেন, কিন্তু বাতি জ্বলল না। এ তো মহা ফ্যাসাদ দেখছি। কে যেন মোলায়েম স্বরে বলল, অত ঘাবড়াচ্ছেন কেন? মদনবাবু চোরকে ধরার জন্য অস্তিন গোটাতে গিয়ে টের পেলেন যে তার গায়ে আজ জামা নেই। গরম বলে সে খালি গায়ে শুয়েছিলেন। হেরে গলায় একটা হাঁক মারলেন, শিগগির বেরো বলছি, নইলে গুলি করব। আমার কিন্তু রিভলভার আছে। নেই। কে বলল নেই? কিন্তু লাঠি আছে। খুঁজে পাবেন না। কে বলল খুঁজে পাবো না? কে বলল পাবো না? অন্ধকারে লাঠি খোঁজা কি সোজা? আমার গায়ে কিন্তু সাংঘাতিক জোর। একটা ঘুষিতে নারকেল ফাটাতে পারি। কোনোদিন ফাটাননি? কে বলল ফাটাইনি? জানি কি না আপনার গায়ে তেমন জোর নেই।
আমি লোক ডাকি, দাঁড়াও। কিন্তু কেউ আসবে না। খামাকা কেন চেঁচাচ্ছেন? চেঁচাবো না? আমার এত স্বাদের সব জিনিসপত্র এ ঘরে, আর এই ঘরের মধ্যেই কিনা চোর। চোর বটে, কিন্তু এলেবেলে চোর নই মহাশয়। তার মানে? কাল সকালে বুঝবেন। এখন যান, গিয়ে ঘুমোন। আমাকে ডিস্টার্ব করবেন না। মদনবাবু ফের ঘাবড়ে গিয়ে ফিরে গেলেন ঘরে। দুরু দুরু বুকে বসে থেকে পাশের ঘরের নানান বিচিত্র সব শব্দ শুনতে পেলেন। তার স্বাদের সব জিনিস বুঝি এবারে যায়। দিনের আলো ফুটতেই মদনবাবু গিয়ে হলঘরে ঢুকে যা দেখলেন তাতে ভারী অবাক হয়ে গেলেন তিনি। ম্যাকফার্লেনের সেই কাঠ গ্লাসের পানপাত্রের সেট, আর একটা গ্র্যান্ডফাদার ক্লক হলঘরে দিব্যি সাজিয়ে রাখা। এ দুটো জিনিস কিনেছিলেন দুজন আলাদা খদ্দের। খুশি হবেন কি দুঃখিত হবেন তা তিনি বুঝতে পারলেন না, কিন্তু অনেক ভেবেচিন্তে শেষে তিনি খুশিই হলেন। আবার রাত হলো। মদনবাবু খেয়ে দিয়ে শয্যা নিলেন, তবে ঘুম আর হলো না। এপাশ ওপাশ করতে করতে একটু তন্দ্রার মতো এলো। হঠাৎ হলঘরে আগের রাতের মতো শব্দ শুনে তাড়াক করে উঠে পড়লেন তিনি। হলঘরে গিয়ে টর্চটা জ্বালাতে চেষ্টা করলেন। কে? তা দিয়ে আপনার কি দরকার? যান না, গিয়ে শুয়ে পড়ুন। আমাদের কাজ করতে দিন। মদনবাবু একটু কাপা গলায় বললেন, তোমরা কারা? সে কথা শুনলে আপনি ভয় পাবেন। তা আমি একটু ভীতু বটে। কিন্তু বাবারা, এসব কি হচ্ছে বলুন তো? একটু জানতে পারি কি? খারাপ তো কিছু হয়নি মশাই। আপনার তো লাভই হচ্ছে। তা হচ্ছে, তবে কিনা চুরির দায়ে না পড়ি। তোমরা কি চোর? লোকটা এবার রেগে গিয়ে বলল, কাল থেকে চোর চোর বলে গলা শোকাচ্ছেন কেন? আমরা ফালতু চোর নই। তবে আমরা ম্যাকফার্লেন সাহেবের সব চেলা চামুন্ডা। আমি হলুম গিয়ে সর্দার, যাকে আপনি কিনেছেন 21,000 টাকায়। আগে আমরা সব ঠিক করেই রেখেছিলুম, যে খুশি আমাদের কিনুক না কেন আমরা শেষ পর্যন্ত সবাই মিলেমিশেই থাকব। তাই তাই কি তাই সবাই জোট বেঁধেছি। তাতে আখেরে আপনারই লাভ। মদনবাবু বেশ খুশি হলেন। কিন্তু বাবারা, দেখো যেন চুরির দায়ে না পড়ি। বেশি ফ্যাঁস না করে যান না, নাকে তেল দিয়ে শুয়ে থাকুন। আমাদের কাজ করতে দিন। মদনবাবু তাই করলেন। শুয়ে খুব ফিসকি ফিসকি হাসতে লাগলেন। হলঘরটা ভরে যাবে। দোতলায়, তিনতলায় যা ফাঁকা আছে তাও আজ আর ফাঁকা থাকবে না। এবার চারতলাটা না তুললেই নয়। তো বন্ধুরা, এই ছিল শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ভারী সুন্দর একটি রহস্যজনক গল্প। গল্প পাঠ আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।